আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 আমরা শেষ করেছি। এখন 1.1 পর থেকে অনুশীলনী 1.2 এর আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার বা অঙ্ক করার আগে যে বেসিক ধারণাটুকু তোমাদের থাকা দরকার, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। আমরা যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখেছি। এখন আমরা শিখব যে দশমিক ভগ্নাংশের অর্থাৎ দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। তাহলে চলো আমরা একটা অঙ্ক করে এখানে দেখিয়ে দিই, আমরা উদাহরণে আরো ভালোভাবে জানতে পারবো। তো এখানে আমরা নিয়মটা আগে শিখি। প্রথমে আমরা একটা দশমিক সংখ্যা নিচ্ছি 26.5225। আচ্ছা, প্রথমে কি করতে হবে? প্রথমে এই সংখ্যাটাকে আমরা জানি যে দুইটা দুইটা করে জোড়া করে নিতে হবে। এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে নিয়মটা কিছুটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে জোড়াগুলো আমরা কিভাবে করব। জোড়াগুলো করব আমরা দশমিকের বাম পাশে যেই ঘর আছে, বাম পাশে যেই পূর্ণ সংখ্যা আছে, এই ক্ষেত্রে বাম দিকে যেতে থাকবো আমরা দুই ঘর করে জোড়া করে, এইটা এইটা এইটা, এইভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়া করে করে যাব। ঠিক আছে? এরপরে দশমিকের ডানে অর্থাৎ দশমিক সংখ্যা বা যেই খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাব। যেমন এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এভাবে যাব। ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে যাব জোড়া করতে করতে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব বা দশমিকের পরবর্তী সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, বাম দিক থেকে আমরা ডান দিকে যেতে থাকব। ঠিক আছে? আচ্ছা, তাহলে জোড়া কিভাবে করতে হয় সেটা আমরা বুঝেছি। এবারে যথারীতি আমরা ভাগ চিহ্নের মধ্যে দাগ দিব। দাগ দেওয়ার পর প্রথম জোড়া যেটা আছে সেটা মূল্যায়ন করব। তাহলে প্রথম জোড়ায় কি আছে? 26 আছে। এখন 26-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কোনটা আছে? আমরা জানি 5-এর বর্গ হচ্ছে 25, এরপরে 6-এর বর্গ 36 হয়ে যায়। তাহলে আমরা 5-এর বর্গ 25 নিব। নেওয়ার পর এখানে বিয়োগ করব, 26 থেকে 25 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এই 1 আমরা রেখে দিলাম। এবারে এপাশে দাগ দিয়ে এই 5-এর দ্বিগুণ 10 বসাবো। তাহলে 10-এর সাথে এমন একটা অঙ্ক বসাতে হবে যেখানে 1 হয়। এখন 1 নিলে এটা সমাধান হবে না, তাহলে আমাদেরকে পরবর্তী জোড়া এখানে নামাতে হবে। পরবর্তী জোড়ায় 52 আছে, আমরা নামিয়ে দিলাম। এবারে দেখো, আমরা যদি এখানে 1 বসাই তাহলে গুণ করলে 101 হবে। যদি 2 বসাই তাহলে গুণ করলে 204 হয়ে যাবে, কিন্তু আছে 152, তাহলে আমাদের 1 নিতে হবে। এখন যেহেতু আমরা দশমিকের পরের জোড়াটা নামিয়ে ফেলেছি, তাহলে এখানে দশমিক চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যদি একবার নেই তাহলে 101 আসবে, যেটা বলছিলাম। তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি। এখন বিয়োগ করলে কত হবে? 51 হবে। এই যে 51 আমরা নিলাম, এই 51 দ্বারা আমরা পরবর্তী জোড়া নামিয়ে দেখি কি হয়। এই যে আমরা এখানে কত পেয়েছি? 51 পেয়েছি। ঠিক আছে? আমরা দশমিক বিবেচনা না করি, দশমিক বিবেচনা না করলে আমরা কত পেয়েছি? 51 পেয়েছি। তাহলে 51 এর দ্বিগুণ কত আসবে? 102 আসবে। এবারে 102 এর সাথে এমন কোন সংখ্যা বসাতে হবে যেন 51 হয়। তাহলে 51 নিলে যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী জোড়া নামিয়ে দিব। তাহলে কত হলো? 5125। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 1000, এখানে যদি 1 বসাই তাহলে 1021 আসবে, যদি 2 বসাই তাহলে 2000 আমরা 44 পাবো। এভাবে আমরা গুণ করব। সো এখানে কত নেওয়া হয়েছে? আমরা যদি সময় স্বল্পতার কারণে দ্রুত করে ফেলি, 5 নেওয়া হয়েছে। তাহলে 5 নিলে কত আসে? 5 নিলে কত আসে আমরা দেখি, 5125। তাহলে বরাবর হয়ে যাচ্ছে, ভাগশেষ 0। তাহলে এইভাবে আমরা করতে পারি যে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। তাহলে বর্গমূল নির্ণয় করার যে আগের প্রক্রিয়াটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা, সেটা একই, কিন্তু জোড়া করার ক্ষেত্রে কিছুটা তফাৎ আছে। সেটা হচ্ছে আমরা যদি পূর্ণ সংখ্যাগুলোর জোড়া করি তাহলে এইভাবে যেতে হবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। আর দশমিক সংখ্যাগুলো জোড়া করার জন্য এদিকে যেতে হবে, এদিক থেকে জোড়া করে যেতে হবে। ঠিক আছে? এখন এই নিয়ম আমাদের কেন মনে রাখতে হবে? মনে রাখতে হবে কারণ হচ্ছে যে এখানে গিয়ে সংখ্যা তো একটা থাকতে পারে, তখন এই একটাই জোড়া হবে। এখানে গিয়ে সংখ্যা তো একটা থাকতে পারে, এখানে একটা জোড়া হবে। কিন্তু এখানে একটা জোড়া করলে হবে না, একটা শূন্য দিয়ে জোড়া করতে হবে। যেমন এটা শেষে যদি একটা 7 থাকতো বা 3 থাকতো বা যে কোনো একটা সংখ্যা থাকতো, তাহলে ওই সংখ্যার সাথে আরেকটা শূন্য দিয়ে একটা জোড়া করতে হতো। ঠিক আছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য দিয়ে জোড়া করতে হয় না, আর এখানে শূন্য দিয়ে তারপর একটা জোড়া তৈরি করে নিতে হয়। যখন আমরা উদাহরণে অঙ্কগুলো করব
বা অনুশীলনের অঙ্কগুলো করব তখন এই প্র্যাকটিসগুলো আমাদের আসবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে টপিকটা আছে সেটাতে চলে যাই। পরবর্তী টপিক আছে বর্গমূলের আসন্ন মান নির্ণয়। বর্গমূলের আসন্ন মান নির্ণয়। আমরা বর্গমূল নির্ণয় করা শিখেছি, কিন্তু বর্গমূলের পরবর্তীতে এই যে যে সংখ্যাগুলো আসতেছে ভাগফল হিসাবে, এটা যদি চলতেই থাকে, ঠিক আছে, সংখ্যাটা যদি অসীম হয় বা অনেকগুলো ঘর পর্যন্ত আসে, তাহলে আমরা কতক্ষণ ধরে করতে থাকবো? কয়েকটা ঘর নেওয়ার পর আমরা আর নিব না, লিখে দিব যে আসন্ন মান এত। তাহলে কয় ঘর পর্যন্ত নিব এবং রেজাল্টটা কিভাবে লিখব, এই বিষয়টা আমাদের জানা দরকার। তাহলে আমরা শিখব কি? আমরা শিখব বর্গমূলের আসন্ন মান নির্ণয়। এটা নিয়ে আসন্ন মান নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, তবে নিয়মটা আগে আমরা শিখে নিই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আসি। বইয়ে যেটা দেয়া আছে 9.25300000। আচ্ছা, এই সংখ্যাটা দেয়া আছে। এখন এই সংখ্যার বর্গমূলের আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে জোড়া জোড়া করে নেই। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে একটাই আছে, এদিকে আর নেই। এরপরে এদিক থেকে জোড়া করতে শুরু করব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া হলো। এরপর আমরা যথারীতি কি করব? দাগ দিব। দাগ দেওয়ার পরে এখানে প্রথম জোড়ায় কি আছে? 9 আছে। তাহলে 9 নিচে যে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা 3 নিয়ে নিব, তাহলে 9 পাবো। বিয়োগ করলে এখানে কিছু থাকতেছে না, তাহলে আমরা পরবর্তী জোড়া নামিয়ে দিব। এবারে কি করব? এই 3 এর দ্বিগুণ 6 এখানে লিখব। 6 এর সাথে আমরা কি বসাবো? 6 এর সাথে আমরা যেটাই বসাই, যদি 6 এর সাথে আমরা এখানে 1 বসাই তবুও 61 হয়ে যাবে, এটা যাচ্ছে না। তাহলে যেহেতু এটা দিয়ে যাচ্ছে না, তাহলে পরবর্তী জোড়া নামাতে হবে। এখন নিয়ম অনুযায়ী আমরা একটা জোড়া নামিয়েছি, পরবর্তী জোড়া নামাতে হলে আমাদেরকে একটা শূন্য দিয়ে তারপর নামাতে হবে। তাহলে 3 শূন্য নামিয়ে দিলাম। এবারে সংখ্যাটা বড় হচ্ছে, এবারে চাইলে আমরা করতে পারি। সো আমরা সময় স্বল্পতার কারণে এখানে শর্টকাট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে 30, এই 30 এর দ্বিগুণ 60 বসালাম, তাহলে 4 যুক্ত করলে আমরা কত পাচ্ছি? 2416 পাচ্ছি। এরপর আবার আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করার পরে আমরা এখানে কত পাবো? 114 পাচ্ছি। এই 114 দিয়ে যেহেতু দেওয়া যাচ্ছে না, এখানে কত হচ্ছে? এখানে 4 সহ 304 এর দ্বিগুণ কত হচ্ছে? 608। এই 608 সাথে একটা অঙ্ক যুক্ত করলে 114 তে সীমাবদ্ধ থাকবে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? দুইটা শূন্য অর্থাৎ পরবর্তী জোড়া নামিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কত দিয়ে নিব? আমরা দ্রুত গতিতে দেখে নিই। আচ্ছা, এখানে আমরা 1 নিলে পাবো কত? এখানে আমরা 1 নিলে পাবো 6081। যেহেতু 2 নিলে 12000 হয়ে যাবে, তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো? এখানে 5319। এরপরে আমরা এখানে দেখি কত আসে। এখানে আমরা 1 নিয়েছি, তাহলে 3041। তাহলে 6082 হবে। তাহলে এর সাথে আমরা কত নিব? সাথে আমরা 8 নিব। 8 নিলেই মিলে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা শূন্য নিয়েছি। আচ্ছা, 48, এরপরে 66, এরপরে 24। বিয়োগ করলে কত আসবে? 45276। আচ্ছা, এখানে আমরা নিয়েছি 8। তো সময় স্বল্পতার কারণে আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, যেহেতু এই ঘরে আমরা দশমিকের পরের সংখ্যাটা নামিয়েছি, তাহলে এর ঘরে আমরা দশমিক দিয়ে দিব। এখন দেখো, এটার পরে এই যে এখানে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাগশেষ রয়ে গেছে। এটাকে সমাধান করতে গেলে আরো অঙ্ক লম্বা হবে। এখন যেখানে দেখতে পাচ্ছি যে আমরা দশমিকের পর সংখ্যাগুলো আসতেছে, একটা একটা করে অঙ্ক আসতেছে, তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা নিব? সো আমরা কয়েক ঘর, 3 ঘর, 4 ঘর নেওয়ার পরে লিখে দিব যে আসন্ন মান এত। এখন আসন্ন মান আমরা কিভাবে লিখব? দেখো, এটার উত্তর আমরা কিভাবে লিখব? অতএব রুট অর্থাৎ বর্গমূল 9.25300000। এর বর্গমূল কত পেয়েছি আমরা? আমরা দেখতে পাচ্ছি 3.0418। এভাবে চলতেছে। আচ্ছা, যদি আমরা আসন্ন মান নির্ণয় করতে যাই তাহলে কি হবে? তাহলে আমরা কিভাবে করব? এখন দেখো, আসন্ন মান আমরা কয় ঘর নিতে চাই সেটা আগে বিবেচনা করতে হবে। এখন আমরা যদি আসন্ন মান 3 ঘর নিতে যাই, অর্থাৎ দশমিকের পর আমরা 3টা ঘর নিব, তাহলে কিভাবে লিখব? 3.04। এরপরের অঙ্কটা কত লিখব? দেখো, এরপরের অঙ্কটা আছে 1।
এখন 1 লিখলে কি আসন্ন মান আসবে? আসবে না। 1-এর পর কি আছে সেটা বিবেচনা করতে হবে। 1-এর পর আছে 8, তাহলে আসন্ন মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে 0, 1, 2, 3, 4, এই 5টা অঙ্ক যদি পরবর্তী অঙ্কে থাকে তাহলে 1 যোগ করতে হবে না। আর যদি 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো থাকে পরবর্তী অঙ্ক, তাহলে সেটার সাথে 1 যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কত আছে 1-এর পরে? 1-এর পরে আছে 8, তাহলে 8 যেহেতু আছে তাহলে আমাদেরকে এই 1-এর সাথে 1 যুক্ত করে 2 লিখতে হবে, তাহলেই হবে আমাদের আসন্ন মান। তাহলে আসন্ন মান এখানে আমরা কত ঘর পর্যন্ত নিয়েছি? 3 ঘর পর্যন্ত নিয়েছি। তার মানে আমাদের লিখতে হবে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা করব। ঠিক আছে, আমরা 4 ঘর পর্যন্ত ফলাফল বের করব, বের করার পর 3 ঘরের আসন্ন মান নির্ণয় করে ফেলবো বা লিখে দিব। আচ্ছা, আসন্ন মানের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র বর্গমূলের বেলায় প্রযোজ্য এমন কিন্তু না, যে কোনো দশমিক সংখ্যার আসন্ন মান নির্ণয় করা যায়। তোমরা হয়তো অনেকেই পাই এর নাম শুনেছো। পাই এর মান কত তোমরা কি জানো? পাই এর মান হচ্ছে 3.14159। এখন এই যে 159 এটাকে অনেকে 1416 বলে। কেন 16 হয়ে গেল 159 থেকে? কারণ হচ্ছে ওই যে আসন্ন মান, এই আসন্ন মান নির্ণয় করে 159, যেহেতু 5 এর পরে 9 আছে পরবর্তী অঙ্কে, যেহেতু 9 আছে বা 9 আছে, তাহলে সেজন্য আমরা 1 যুক্ত করে দিয়েছি 16, যদি আমরা আসন্ন মান 4 ঘর পর্যন্ত নিতে যাই। ঠিক আছে, সো এইভাবে যে কোনো দশমিক সংখ্যার আসন্ন মান কিন্তু হতে পারে, যেগুলো অনেক ঘর পর্যন্ত যেতে পারে বা সংখ্যাটা অসীম হয়, সেই ক্ষেত্রে আমরা আসন্ন মান নির্ণয় করে লিখে দিতে পারি। আচ্ছা, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝেছো। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক কি আছে? পূর্ণবর্গ ভগ্নাংশ। পূর্ণবর্গ ভগ্নাংশ কি? যেই ভগ্নাংশের হর আর লব উভয়টাই পূর্ণবর্গ সংখ্যা, সেটাই হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো আমরা লিখলাম যে 64 আর হচ্ছে 81, এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। কারণ হচ্ছে এই যে 64, এই যে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ 8-এর বর্গ হচ্ছে 64। আবার এই যে 81, এই 81 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ হচ্ছে 9-এর বর্গ হচ্ছে 81। তাহলে যেসব ভগ্নাংশের লব আর হর অর্থাৎ উপরের আর নিচের দুটো সংখ্যাই এক একটি পূর্ণবর্গ সংখ্যা, যদি দুইটা সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এই গঠিত ভগ্নাংশটা হয়ে যাবে পূর্ণবর্গ ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে পরবর্তী টপিক কি আছে, পরবর্তী টপিক আছে ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল, আমরা যে পূর্ণবর্গ ভগ্নাংশ দেখলাম এর বিপরীত কনসেপ্ট হচ্ছে যে ভগ্নাংশের বর্গমূল। আচ্ছা, ভগ্নাংশের বর্গমূল কিরকম সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, এইটার যদি আমরা বর্গমূল নির্ণয় করি √64/81, তাহলে কত হবে এখানে? উত্তরটা কত হবে? 8/9। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে দেখলাম যে একটা ভগ্নাংশের বর্গমূল, একটা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করলাম। তাহলে কি হলো? ভগ্নাংশের বর্গমূল আমরা নির্ণয় করলাম। এই যে 64 এর বর্গমূল হচ্ছে 8, 81 এর বর্গমূল হচ্ছে 9। তাহলে এই কনসেপ্টটা খুবই সহজ, যে একটা সংখ্যার বর্গমূল আমরা যেভাবে নির্ণয় করি একটা ভগ্নাংশেরও বর্গমূল নির্ণয় করা যায়। কিভাবে? ভগ্নাংশের যে বর্গমূল নির্ণয় করা সেটা খুবই সহজ। আমরা উপরে যে সংখ্যাটা আছে সেটার বর্গমূল নির্ণয় করে উপরে বসিয়ে দিব, নিচের যে সংখ্যাটা আছে সেটার বর্গমূল নির্ণয় করে নিচে বসিয়ে দিব। অর্থাৎ লবের বর্গমূল করে ভগ্নাংশের লব হবে, এরপর হরের বর্গমূল করে হর হবে। ঠিক আছে, উত্তরও কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যাই আসবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের অধ্যায়ের নাম কি তোমরা কি জানো? আমাদের অধ্যায়ের নামই হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তাহলে এতক্ষণ পর বা এতগুলো কনসেপ্ট শেখার পর আমরা অবশেষে এসেছি কোথায়? আমরা অবশেষে আসলাম মূলদ সংখ্যায়। এখন মূলদ সংখ্যা কি? 3 ধরনের সংখ্যা মূলদ সংখ্যা। কি কি? আচ্ছা, যদি আমরা মূলদ সংখ্যাকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করি তাহলে 3 ধরনের সংখ্যা পাবো।
একটা হচ্ছে বা প্রথমেই হচ্ছে শূন্য। এই শূন্য সংখ্যাটা কিন্তু একটি মূলদ সংখ্যা। দ্বিতীয় যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কি সেটা আমরা কিন্তু অধ্যায় শুরুতে আলোচনা করেছি যে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ সংখ্যাটাকে হতে হবে পূর্ণ সংখ্যা, কোনো খণ্ডিত অংশ নয়, আর সংখ্যাটাকে হতে হবে ধনাত্মক বা পজিটিভ। তাহলে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্য মূলদ সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। আরেকটা সংখ্যা আছে কি ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। যে কোনো ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা, অর্থাৎ এভাবে যে কোনো সংখ্যাকে যদি হর আর লব আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, বা যেটাকে ইংরেজিতে বলা হয় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা জানতে পারছি যে শূন্য, স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা এই সবগুলোকে একত্রে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে আমরা পরবর্তী যে টপিকে যাব সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে এভাবে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এভাবে হর আর লব আকারে প্রকাশ করা যায় না। তাহলে যেসব সংখ্যাকে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার আমরা ভগ্নাংশ রূপে কিংবা অনুপাত রূপে প্রকাশ করতে পারি না, সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। আমি আবারও বলছি, যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে বা অনুপাত আকারে প্রকাশ করা যায় না, সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে পারি? এই যে আমরা এখানে লিখলাম রুট, তাহলে এই যে রুট 2, রুট 3, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ এসব সংখ্যাকে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এখন সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, ভগ্নাংশ সংখ্যা দুই ধরনের তোমরা জানো। এখানে যদি আমরা দেখাই ভগ্নাংশ সংখ্যা কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সো আমরা জানি যে ভগ্নাংশ বলতে এখানে বোঝানো হচ্ছে সাধারণ ভগ্নাংশের কথা, যে যেসব সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা কোনো সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, কিন্তু অমূলদ সংখ্যাকে এই দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন আমরা রুট 2 এর মান যদি আমরা লেখার চেষ্টা করি, দেখো রুট 2 1.4142 এভাবে চলতেছে, ঠিক আছে, এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন এই যে কোনো অমূলদ সংখ্যাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না, এভাবে হর বাই লব আকারে প্রকাশ করতে পারবো না, হর লব আকারে বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, কিন্তু দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এখন এই যে একটা অমূলদ সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলাম, এটা কিন্তু অসীম। তোমরা জানো যে দশমিক সংখ্যাকে ভাঙলে আবার দুইটা সংখ্যা পাওয়া যাবে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম, ঠিক আছে। যে অসীম ক্যাটাগরি, অর্থাৎ এটা কখনো থামে না, চলতেই থাকবে। এই যে দশমিকের পরে মান একটা একটা করে অঙ্ক আসতেই থাকবে, এর কোনো সীমা নেই, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে অমূলদ সংখ্যাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে একটা অসীম সংখ্যা আসবে। এখন অসীম সংখ্যার মধ্যে আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে অসীম আবৃত্ত সংখ্যা আর একটা হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা। দেখো, এটা কিন্তু আবৃত্ত নয়, অসীম সংখ্যা হলেও আবৃত্ত হতে পারে। যেমন আমরা যদি 10 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে কি আসে থাকবে 3.33333, বারবার 3 আসতেছে, তার মানে এটার মধ্যে একটা পুনরাবৃত্তি করতেছে, এই 3ই বারবার আসতেছে।
তাহলে এই যে বারবার একই সংখ্যা আসতেছে সেটাকে বলা হয় আবৃত্ত। দশমিকের পরে যদি একই অঙ্ক বারবার আসতে থাকে, এক বা একাধিক অঙ্ক বারবার আসতে থাকে, সেটা হচ্ছে আবৃত্ত। এখন এই অমূলদ সংখ্যাগুলো এরকম যে এখানে কোনো সীমাও নেই অসীম, আবার কোনো আবৃত্ত অঙ্কও নেই অর্থাৎ অনাবৃত্ত। তাহলে আমরা কি পাচ্ছি? এই অমূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আমরা পাচ্ছি অসীম, আবার অনাবৃত্ত। এই দুইটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব যে যে কোনো অমূলদ সংখ্যাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা অসীম সংখ্যা পাবো, আবার অনাবৃত্ত সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। এখন সবশেষে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সংখ্যা রেখায় মূলদ আর অমূলদ সংখ্যা। এটাকে যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, দেখো এটা যদি হয় একটা সংখ্যা রেখার দুই প্রান্ত বিস্তৃত থাকে, এখানে পজিটিভ নাম্বার অসীম পর্যন্ত, আবার এই পাশে নেগেটিভ নাম্বার অসীম পর্যন্ত, অর্থাৎ ধনাত্মক সংখ্যা অসীম পর্যন্ত, ঋণাত্মক সংখ্যা অসীম পর্যন্ত, মাঝখানে আছে শূন্য। ঠিক আছে, তাহলে শূন্যর পরে 1 2 3 এভাবে আমরা দাগ কেটে দিতে পারি, এটা হচ্ছে সংখ্যা রেখা। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু মূলদ সংখ্যায় শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাই থাকে অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, এই জন্য সংখ্যা রেখায় আমরা মাইনাস সংখ্যাগুলো বা ঋণাত্মক সংখ্যাগুলো নিব না। আচ্ছা তাহলে আমরা যদি নেই 2.5 তাহলে কোথায় হবে? এখানে হবে। তাহলে 2.5 এর একটা কি সংখ্যা? আমরা জানি যে ভগ্নাংশ আকারে যেগুলো প্রকাশ করা যায়। ঠিক আছে, 2.5, এই 2.5 কে আমরা লিখতে পারি 5/2, 2.5। ঠিক আছে, এই যে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারলাম, তার মানে এটা একটা মূলদ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি মূলদ সংখ্যা। এবারে আমরা আর একটা সংখ্যা রেখা যদি আঁকি, শূন্য দিলাম, তাহলে আমরা অমূলদ সংখ্যাগুলো নিব। তাহলে অমূলদ সংখ্যা নিলে আমরা যদি ঘর করি 1 2 3, এখানে আমরা একটা অমূলদ সংখ্যা দেখানোর চেষ্টা করব। এখন অমূলদ সংখ্যা আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম যে কোথায় যেন লিখলাম, এই যে √2 এর মান আমরা লিখলাম। এখন √2 এর মান কত? 1.41। তাহলে 1.5 এর কাছাকাছি 1.41, তাহলে এখানে আমরা নিলাম। তাহলে 1.4142 তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো সংখ্যা রেখার মাধ্যমে আমরা এভাবে এই অমূলদ সংখ্যাটার দশমিক মান বের করে এরপর সংখ্যা রেখার মাধ্যমে আমরা আন্দাজ করে দিতে পারি যে এইটা কোন বরাবর হতে পারে বা এর বিন্দুটা কোথায় হতে পারে। ঠিক আছে, সো আমরা আজকের টপিকগুলো শেষ করলাম। সো 1.1 অনুশীলনের পর থেকে 1.2 অনুশীলনের আগ পর্যন্ত তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো পাঠ্য বইয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, সেটা আমরা শিখেছি। বর্গমূলের আসন্ন মান নির্ণয়, সেটা আমরা শিখেছি। পূর্ণবর্গ ভগ্নাংশ কি সেটা আমরা জেনেছি। ভগ্নাংশের বর্গমূল কি সেটা আমরা জেনেছি। মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি সেটাও আমরা জেনেছি। তো আশা করি আজকের ক্লাসটিতে আমরা যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের 1.2 এর আগ পর্যন্ত যেই উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।